বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করছে যে খালেদা জিয়া কি আদৌ জীবিত না খালেদা জিয়া মারা গেছেন। সো আমি প্রথমে বক্তব্য শুরুতে বা কথা বলা শুরুতে আমি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং উনি অসুস্থ হলে ওনার রোগ মুক্তি কামনা করছি। যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রী, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার আলোচনাটা শুরু করছি। সো অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছে যে খালেদা জিয়া কি মারা গেছে। অনেকে বলছে যে খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে। সো যখন এই কথাটি আলোচনায় আসলো যে খালেদা জিয়াকে 16ই ডিসেম্বরের মৃত ঘোষণা করা হতে পারে, তখন আমি আমার অনেক ছোট ভাইকে বা অনেককে আমি বকাও দিয়েছি যে তোমরা এটা নিয়ে কি আলোচনা করছো, একজনে মানুষ মৃত, তাকে নিয়ে একজন মানুষ অসুস্থ বা মারা যাবে, তাকে নিয়ে তোমরা এরকম আলোচনা সমালোচনা কেন করছো। কিন্তু আসলে আলোচনা করতে গিয়ে আস্তে আস্তে যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তখন এই জিনিসটা আমার বোধোদয়ে আসলো এবং এটা আমি জানার চেষ্টা করলাম, সত্যতা প্রমাণের চেষ্টা করলাম। যে সেটা হলো, তাদের যুক্তি হলো যে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কিন্তু 15ই আগস্ট না। বেগম খালেদা জিয়ার 4টি বিভিন্ন সময় জন্ম তারিখ পাওয়া যায়, এর মধ্যে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন না। তো খালেদা জিয়ার জন্ম যদি 15ই আগস্ট না হয়, তাহলে কেন খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্ট ঘোষণা করা হলো? তার মানে হচ্ছে 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। মানে জাতীয় শোক দিবসে 15ই আগস্ট যখন জাতীয় শোক দিবস হয়, আর এই শোক দিবস যখন সারা দেশবাসী পালন করে, তখন বঙ্গবন্ধুর প্রতি যখন গভীর শ্রদ্ধা নিবেদন করে, তখন আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি তাদের মায়া মমতা, তাদের অনুভূতি প্রকাশ পায় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তো সেই জন্য 15ই আগস্টের জাতীয় শোক দিবসটাকে ধ্বংস করার জন্য, বঙ্গবন্ধুর প্রতি যে অনুভূতি, মানুষের যে ভালোবাসা, সেটাকে শেষ করে দেওয়ার জন্য টেকনিক্যালি তাকে কেউ না কেউ বুঝিয়েছে যে আপনি 15ই আগস্ট আপনার জন্মদিন ঘোষণা করেন, এই দেশের মানুষ আপনার জন্মদিন সেলিব্রেট করবে, বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবসটা ভুলে যাবে। তো সেদিন থেকেই উনি 15ই আগস্ট ওনার জন্মদিন পালন করা শুরু করলেন। তা আসলে একটু আমি ওনার কোনো কথা বললে তো ওনার এটার একটা সত্যতা যাচাই করতে হবে বা রেফারেন্সে কথা বলতে হবে। আমি আসলে সময় নিউজে এটা আছে, আপনারা সার্চ করলেই পাবেন, একটু দেখে নিয়ে ওনার অতীত জন্ম তারিখ আসলে কোনটা। সো এসএসসির যে সার্টিফিকেট সনদ, ওই সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে, বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর 1946। ওনার যে বিবাহ সনদ, জিয়া রহমানের সাথে যে ওনার বিবাহ হয়েছে, এই বিবাহ সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে 5ই আগস্ট 1944। তারপরে প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে ওনার জন্ম তারিখ হচ্ছে 19 আগস্ট 1947 এবং ওনার পাসপোর্টে যে জন্ম তারিখ সেটা হচ্ছে 19 আগস্ট 1945। আর প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে হচ্ছে ওনার 19 আগস্ট 1947। তাহলে ওনার 4টা জন্মদিন ব্যতির রেখে উনি কেন 15ই আগস্ট কেন জন্মদিন পালন করলেন? তার মানে এই দেশের বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সাধারণ মানুষ এটা রিসার্চ করে বের করেছে যে বেসিকলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 15ই আগস্ট যে জাতীয় শোক দিবস, সেই শোক দিবসটাকে বিতর্কিত করার জন্য উনি 15ই আগস্টে ওনার জন্মদিন ঘোষণা করেছে। এখন আসুন ওনার মৃত্যু নিয়ে। কেউ কেউ বলছে উনি এবার কেয়ার হসপিটালে উনি মারা গিয়েছেন, কেউ কেউ বলছে উনি লাইফ সাপোর্টে আছেন, কেউ কেউ বলছেন উনি খুবই অসুস্থ, মৃত্যুর মুখোমুখি আছেন। সো অনেকে বলছে যে উনি যদি মৃত হয়ে থাকেন, তাহলে কেন ওনাকে মৃত ঘোষণা করা হচ্ছে না। সো এর বিপরীতে মানুষের যে যুক্তিগুলো দিচ্ছে, যে সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির একটি সবচেয়ে বড় দিন, বিজয় দিবস। সো এই দিনে যদি বেগম খালেদা জিয়াকে যদি মৃত ঘোষণা করা হয়, তার মানে এটা একটা শোক দিবস। দেখেন, একদিকে হচ্ছে বিজয় দিবস, আরেকদিকে হচ্ছে শোক দিবস। এই দুইটাকে মুখোমুখি করার জন্য, যেমন 24 আগস্টকে যেমন 1971 সালের সাথে 24কে যেমন মুখোমুখি দাঁড় করানোর একটা প্রক্রিয়া চলছে, একইভাবে 16ই ডিসেম্বর বিজয় দিবসকে শোক দিবসের সাথে মিশিয়ে ফেলার জন্য একটা প্রক্রিয়া চলছে। সো এই জন্য পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে বা ওনার মৃত্যু দিবসটি সেদিন নিশ্চিত করা হতে পারে 16ই ডিসেম্বরকে বিতর্কিত করার জন্য।
সো এটা আদৌ কতটুকু, আমার দৃষ্টিতে আমি অনেকটা 50-50 কনভিন্স যে আসলেই জামাত শিবির, জামাত এই কাজটা করতে পারে প্রভাব বিস্তার করে এবার কেয়ার হসপিটালের উপরে। আসলে বিএনপির বাংলাদেশে অনেক কিছুতে হাত নাই, এখানে বিএনপি ইউনুসের সাথে বেসিক্যালি ইউনুস এই কাজটা করবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য 16ই ডিসেম্বরকে খাটো করার জন্য 16ই ডিসেম্বর এই কাজটা ওনাকে মৃত ঘোষণা করতে পারে। আমি 50-50 মোর দেন 50% আমি কনভিন্স যে এরা এই কাজটা করতে পারে, যেহেতু এরা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করার চেষ্টা করছে, মহান স্বাধীনতাকে যেভাবে খাটো করার, স্বাধীনতা যুদ্ধে শহীদদের যেভাবে খাটো করার চেষ্টা করা হচ্ছে, এখন আমি আর বিশ্বাস করতে আমার আর কোনো ন্যূনতম দ্বিধা নেই যে 16ই ডিসেম্বরই বেগম খালেদা জিয়াকে হয়তো বা মৃত ঘোষণা করতে পারে, এরকম একটা ষড়যন্ত্র এরা করতে পারে। তা আমি দেশবাসীকে বলবো, বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, অন্তত পক্ষে এরকম বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যেন এরকম একটা ঘৃণ্য একটা ষড়যন্ত্র চক্রান্ত যেন না হয়, সেই দিকে আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন। বিএনপির নেতা কর্মীদেরকে বলবো আপনারাও খেয়াল রাখবেন, এবং বিএনপির চেয়ারপারসনের জ্যেষ্ঠ ছেলে যেন তারেক রহমানকে বলবো, আপনার মাকে নিয়ে যেন বাংলাদেশের রাজনীতিতে জামাত এরকম ছিনিমিনি খেলতে না পারে, ইনুস যেন এরকম ছিনিমিনি খেলতে না পারে, আপনার মাকে যেন আর মৃত্যুর পরেও যেন বিতর্কিত করে না করে, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার গত 15-16 মাসের শাসন আমলে 11 মাসের যে খুনের যে সাফল্য, মানে খুনের দিক থেকে যে সাফল্য, তা মানব জমিন থেকে আপনাদেরকে এখন পাঠ করে শোনাবো। সেটি হচ্ছে 11 মাসে খুন 3509 জন। এগুলো হচ্ছে জানা মতে, যেগুলো জানা গেছে, অজানা অজ্ঞাত অনেক। 11 মাসে খুন হয়েছেন 3509 জন। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। খুন ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিনতাই ডক্টর মোহাম্মদ ইউনূস, ধর্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূস, অপহরণ ডক্টর মোহাম্মদ ইউনূস। বছর জুড়ে রীতিমতো আতঙ্ক উদ্বেগ তৈরি করেছে জনমনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে কারো না কারো পোস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে ছিনতাইয়ের শিকার হওয়ার লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য, দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিন। ডক্টর মোহাম্মদ ইউনূস, ঘটছে প্রকাশ্যে বিভৎস খুনের ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য, চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় বেড়েছে উদ্বেগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য, প্রকাশ্যে গণপরিবহনে হেনস্থার শিকার হচ্ছে নারীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য, ঢাকায় খুন হয়েছে বিদেশি নাগরিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের মহা সাফল্য, মব সন্ত্রাসে হত্যা করা হচ্ছে মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য, সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছে দেশের সাধারণ মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের 11 মাসের সাফল্যের ফিরিস্তি দৈনিক মানব জমিন থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আবার কোথাও না কোথাও অপরাধ দমাতে গেলে হামলার শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক সাফল্যের একটি অংশ। কোথাও না কোথাও অপরাধ দমাতে গেলে হামলার শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে তারাই হামলার শিকার, তারাই হত্যাকাণ্ডের শিকার। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নতুন সাফল্য। আমরা এই সাফল্যের আনন্দিত এবং আমরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ মাহবুদ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি খুন, সন্ত্রাস, ধর্ষণে আরো সাফল্য দান করো। আমরা চাই তিনি সাফল্যে পথ করে পাখা মেলে উড়াতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, গণ অভ্যুত্থানের পর দেশে অপরাধের মাত্রা কয়েক গুণ বাড়তে ছিল। বর্তমান সময়ে অপরাধ কমে এলেও প্রতিনিয়ত ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আরো বড় চ্যালেঞ্জ। অপরাধ মোকাবেলায় পুলিশের সক্রিয়তা আরো জরুরি, কিন্তু পুলিশেরই কোনো নিরাপত্তা নাই। সব শেষে আবারও আপনাদেরকে আরেকটি কথা বলে যাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্যে আমরা খুবই আনন্দিত, দেশের মানুষ আনন্দিত, এত আনন্দিত যে আনন্দে আত্মহারা দেশের মানুষ।
মহা উৎসবের মাধ্যমে ডক্টর ইউনূসের সাফল্য উদযাপন করবে। সেই সাফল্যের অনুষ্ঠানে আপনাদের সবাইকে ফেব্রুয়ারির প্রথমার্ধে সাদর আমন্ত্রণ জানাই। এখানে আরো অনেকে অনেক কথা বলছেন, আমি সমস্ত তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আপনারা বুঝে নেবেন দেশে যে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিরাজ করছে, তাতে আমরা এত আনন্দিত যে আমরা তার ধ্বংস কামনা করি, কিন্তু তিনি ধ্বংস হতে চান না। তিনি আল্লাহরও উপরে, আল্লাহ যিনি আছেন অর্থাৎ বড়ওয়ালার শক্তির চেয়েও বড়ওয়ালা, তার নির্দেশে তিনি কাজ করে চলেছেন গো মাবুদ। আমরা জানি না তিনি এই দেশকে কোথায় নিয়ে যাবেন। তার যে সাফল্য মব সন্ত্রাসের দিকে মামলা, এই সাফল্য সারা পৃথিবীতে অনুকরণীয়। আমাদের দেশ থেকে মব সন্ত্রাস যদি কেউ ইম্পোর্ট করতে চায়, আমরা আমাদের দেশ থেকে এনসিপির নেতৃত্বে ডক্টর ইউনূস সাহেবের পরিকল্পনায় মব সন্ত্রাস বিদেশে এক্সপোর্ট করতে পারি। মাত্র 11 মাসে জানা অজানা মিলিয়ে নয়, মাত্র জানা মতে 3509 জন খুন হয়েছে। অজানা অজ্ঞাত আরো কতজন আছে তা আমাদের জানা নেই। যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ভারত, গুরুত্বহীন পাকিস্তান। ঠিক আপনারা জানেন যে গত 5 ডিসেম্বর শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ করা হয়েছে। 2022 সালে জো বাইডেনের আমলে এটি প্রকাশ করা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল উপস্থাপন করা হয়েছে। মোট 33 পৃষ্ঠার এই জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আমরা গত পরশু এক কিস্তিতে আলাপ করেছি, কিন্তু আবারও একটি আলাপের প্রয়াস পেলাম বিধায় আলাপ করতে এলাম। সেটি হচ্ছে বিশেষ করে আমরা এই অঞ্চলের বাসিন্দা, ইন্দো প্যাসিফিকের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক। আমাদের পাশে দেয়াল ঘেঁষে চারপাশ দিয়ে ভারত আছে। স্বাভাবিকভাবে ভারতের সাথে ভারতে কিছু ঘটলে, বিশ্বের কোনো জায়গা থেকে কিছু ঘটলে সেটা আসলে আমাদেরও ঘটনা, নানাভাবে ভৌগোলিক অবস্থানগতভাবেই সেটি স্বীকৃত হয়ে যায়। মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল, নয়া যে নিরাপত্তা কৌশল ঘোষণা করা হয়েছে, এতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা, এই 3 খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরো গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি চীন প্রসঙ্গে এসছে, সেটি হচ্ছে যে চীনের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। অথচ দেখুন যে 2022 সালে যে নিরাপত্তা কৌশলপত্রটি প্রকাশিত হয়েছিল, সেখানে চীনের উপর নজর দেওয়া এবং বেইজিং এর প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এবার বেইজিং এর সঙ্গে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি, বরং ভারসাম্যপূর্ণ বাণিজ্যের কথা বলা হয়েছে। নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকে এই নথিতে খুব গুরুত্ব সহকারে একটা যৌথ কর্মের, মার্কিন যুক্তরাষ্ট্র একক যে চীনের সাথে ফাটাফাটি করবে, লড়াই করবে, এমন কোনো বার্তা দেওয়া হয়নি। এখানে যৌথ কর্মের বার্তা দেওয়া হয়েছে। চীনের কর্তৃত্ব অবশ্যই তারা খর্ব করতে চায়, কিন্তু চীনের সঙ্গে প্রতিযোগিতা নয়, ভারসাম্যপূর্ণ বাণিজ্য এবং চীনকে মূল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়নি। দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং সম্পর্ক উন্নত করতে হবে। নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে অভিহিত করা হয়েছে।
এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। আবার দেখুন, সদ্য প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি স্ট্র্যাটেজিক প্ল্যানে রাশিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্র রাশিয়াও খুশি হয়েছে যে এখানে এমন কোনো রাশিয়া বিরোধী নীতি নেই। এর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে রীতিমতো স্বাগত জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলছে এ নীতিমালা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে ইউরোপীয় ইউনিয়ন খানিকটা নাখুশ হয়েছে, সমালোচনা করছে এবং রাশিয়া বলছে যে এই নথি আরো তারা পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত ব্যক্ত করবে। অন্যদিকে দেখুন, এই যে বিশেষ করে গত কয়েক মাস যাবত পাকিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটা নগ্ন খেলা বা প্রকাশ্য খেলাই আমরা লক্ষ্য করছি। এই নথিতে, এই নিরাপত্তা কৌশল পত্রে পাকিস্তান পুরোপুরি উপেক্ষিত। বলা যায় পাকিস্তানের নাম সেই অর্থে উল্লেখই করা হয়নি। ভারত বেশ কয়েকবার এখানে উল্লেখ হয়েছে, চীন অনেকবার উল্লেখ হয়েছে, কিন্তু পাকিস্তান এই নথিতে সম্পূর্ণ অনুপস্থিত। এবং এই অঞ্চলে পাকিস্তানের ভূমিকা বা অবস্থান নিয়ে বিস্তারিত কোনো কাঠামো নেই বা কোনো কিছু উল্লেখ করাই হয়নি। পাকিস্তানের নাম নথিতে একবার এসেছে, তবে তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত নিরসনে সাহায্য করার অসাধারণ দাবির প্রসঙ্গে। নথিতে পাকিস্তানের অনুপস্থিতি এটাই নির্দেশ করে যে দেশটি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষেত্রে প্রধান অগ্রাধিকার নয়। যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ মূলত চীন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে। 2017 সালের নিরাপত্তা কৌশলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ সহ কড়া সমালোচনা ছিল, কিন্তু নতুন নথিতে কোনো সমালোচনা যদিও নেই, কিন্তু পাকিস্তানকে গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর থেকে কমপক্ষে গত 6 মাস আমরা যে দহরম মহরম দেখছি, সেই হিসেবে পাকিস্তান এই নথিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসার কথা, কিন্তু সত্যিকার অর্থে পাকিস্তান গুরুত্বহীন হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে নথিতে পাকিস্তানের নাম বাদ পড়া বা কম উল্লেখ করাটা ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় ইসলামাবাদের গুরুত্ব কমে যাওয়ার প্রতিফলন বলেই এটিকে দেখা হচ্ছে। এখানে বাংলাদেশ বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি, কিন্তু আমি শুরুর দিকেই বললাম যে ভারত যেখানে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হচ্ছে, গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে, সেখানে সত্যিকার অর্থে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশ বসবাস করে সেই বাংলাদেশও কিন্তু একটা এক্সট্রা গুরুত্ব পাবে। এবং খানিকটা এখানে বলতেই পারি যে ভারতকে যে দৃষ্টিতে দেখা হচ্ছে, বাংলাদেশকেও তেমনটাই, অন্ততপক্ষে ভৌগোলিক কারণে তেমন ভাবে দেখা হবে বা দেখা হচ্ছে বলে এই নথি সেটি বলছে। সত্যিকার অর্থে মার্কিন ভূ রাজনৈতিক প্ল্যান বা নিরাপত্তা কৌশল যেটি বলি না কেন, মার্কিন নিরাপত্তা কৌশলে আমরা খানিকটা বদলের আভাস পাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে সবচেয়ে গুরুত্বের জায়গায় আছে ভারত। এবং ভারতের সঙ্গে আমি গতকালকের সর্বশেষ একটি ভিডিওতেও এমন কথা বলেছি যে ভারতের সঙ্গে খুব শীঘ্রই মার্কিন কিছু হিসেব নিকেশের ফয়সালা হবে এবং সেই ফয়সালার সাথে বাংলাদেশ বিষয় জড়িয়ে আছে। এবং বাংলাদেশ আমরা একটা বন্ধাত্বের মধ্যে, আমরা পাকিস্তানি প্রভাবের মধ্যে বসবাস করছি। আমি বারবার আশার কথা বলতে চাই, গতকাল থেকেই আশার কথা বলছি, এর মধ্যে নানা রকম হতাশার ঘটনাও ঘটছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা হয়তো খুব শীঘ্রই আশা জাগানিয়া নানান ঘটনা দেখতে পাবো। আমরা সেই ঘটনা দেখবার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।